ইতিহাস খুব নির্মম একটা শিক্ষা দেয়, ক্ষমতা কাউকে অমর করে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপ্রধানরাও হত্যার থেকে বাঁচতে পারেননি। আব্রাহাম লিঙ্কন, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ইৎজাক রাবিন। এরা সবাই রাষ্ট্রের শীর্ষে ছিলেন, তবুও ইতিহাস থামেনি, সে নিজের মতোই চলেছে। তাই আজকের প্রশ্নটা আবেগের নয়, বরং প্রশ্নটা কাঠামো। তো চলুন এই ভিডিওতে জেনে নিই আজকের দিনে ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যা করা কেন প্রায় অসম্ভব। আমরা সিনেমায় যেটা দেখে শিখেছি সেটা খুবই সরল। একজন মানুষ, একটা অস্ত্র এবং এক মুহূর্তেই কাজ শেষ। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে হত্যাকাণ্ড কখনো এক মুহূর্তের ঘটনা হয় না। একটা হত্যাকাণ্ড সম্ভব হয় নিরাপত্তার বহু স্তরের ব্যর্থতায়। গোয়েন্দা, নিরাপত্তা, সমন্বয় এবং প্রযুক্তি সব একসঙ্গে ব্যর্থ হলেই মূলত একটি হত্যাকাণ্ড সফল হয়। আধুনিক রাষ্ট্রে এই 4টি লেয়ার আলাদা আলাদাভাবে কাজ করে। তাই সবগুলো স্তর একসঙ্গে ভেঙে পড়া শুধু কঠিনই নয়, বরং পরিসংখ্যানভাবে ইললজিক্যাল। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার কেন্দ্রে যে বাহিনীটি রয়েছে তার নাম এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এসপিজি কোনো সাধারণ বাহিনী নয়। এটা তৈরি করা হয়েছে কোনো একটা ব্যক্তির জন্য নয়, বরং প্রধানমন্ত্রীর পদটির ধারাবাহিকতা রক্ষার জন্য। এই বাহিনীর ফিলসফি খুবই আলাদা। এটাই সাহস দেখানো মুখ্য নয়, বরং এসপিজির মেন কাজ হলো ঝুঁকি যাতে জন্মই না নেয়। এসপিজি কাজ করে আগাম ধারণার ওপর। অবস্থান, চলাচল, পরিবেশ সবকিছুকেই তারা একটা নতুন পসিবিলিটির চোখে দেখে। তাদের লক্ষ্য বিপদের সামনে দাঁড়ানো নয়, বরং বিপদকে সামনে আসতেই না দেওয়া। এখানে অনেক মানুষ ভুল করে। তারা ভাবেন এসপিজি থাকলেই সব নিরাপদ। কিন্তু আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় একক শক্তি মানে দুর্বলতা। কারণ সেক্ষেত্রে শুধু একটাই চিন্তাধারা এবং একটাই দৃষ্টিভঙ্গি থাকে। তাই এসপিজি কখনো একা কাজ করে না। এটি হলো সবচেয়ে ভেতরের স্তর। তার বাইরে আরও স্ট্রং এবং ডাইভার্স একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসে যে এসপিজিদের রিক্রুট কিভাবে করা হয়। অনেকেই হয়তো ভাবেন এসপিজিদের ডাইরেক্ট রিক্রুট করা হয়, কিন্তু রিয়ালিটি হলো এসপিজিদের রিক্রুট না, সিলেক্ট করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ ডিফারেন্স। এসপিজি কোনো ওপেন ফোর্স না। এসপিজি তৈরি হয় অলরেডি ট্রেন্ড এবং অলরেডি টেস্টেড সিকিউরিটি প্রফেশনালস দিয়ে। মানে যারা আগে থেকেই ইন্ডিয়ার এলিট সিকিউরিটি ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে থেকে কিছু মানুষকে আলাদা করে চুজ করা হয়। সিলেকশন এখানে শুধু স্ট্রেংথ বা মার্কসম্যানশিপের উপর ডিপেন্ড করে না। ইনফ্যাক্ট ফিজিক্যাল ক্যাপাবিলিটি ইজ জাস্ট দ্য বেস লাইন। স্ট্রেস হ্যান্ডলিং, অনিশ্চয়তার মধ্যেও খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, ইগো কন্ট্রোল, ডিসিপ্লিন উইদাউট ভিজিবিলিটি ইত্যাদি এগুলোই ডিসাইড করে কে এসপিজি মেটেরিয়াল আর কে না। এসপিজি মেম্বার হওয়া মানে হিরো হওয়া না। নো মেডেল, নো পাবলিক ফেম, নো ইন্টারভিউ। কখনো কখনো আপনার এরম মনে হতে পারে যে আপনার পাবলিকলি কোনো অস্তিত্বই নেই। এই ফোর্সের কালচারই হলো ইনভিজিবিলিটি। যদি মানুষ আপনাকে লক্ষ্য করে তার মানে সিস্টেম অলরেডি ফেল করে গেছে। আরেকটা খুব আন্ডাররেটেড পয়েন্ট আছে যে এসপিজি যে সিলেকশন, এটা অনেক বেশিভাবে নির্ভর করে আপনার সাইকোলজিক্যাল কনসিস্টেন্সির উপর। মানে আপনি কেমন রিয়াক্ট করেন কোনো বোরিং দিনে অথবা কোনো নো অ্যাকশন দিনে। এসপিজি পার্সোনালদের ট্রেনিং মানে শুধু স্কিল আপগ্রেড করা নয়, বরং নিজের ইগো, হঠকারী সিদ্ধান্ত এবং হিরো ইনস্টিংক্টকে বিসর্জন দেওয়া। এসপিজিদের এইভাবে তৈরি করা হয় কারণ এই বাহিনী একা কাজ করার জন্য নয়। এসপিজি কাজ করে একটা অনেক বড় বলয়ের ভেতরে। এবার চলুন দেখা যাক যে ওই বলয়টা কি দিয়ে তৈরি। এবার আমরা একটা স্তরে আসছি যেটা দেখা খুবই সহজ কিন্তু বোঝা অনেক কঠিন। এসপিজির বাইরের এই স্তরে মূলত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকে। এদের মধ্যে মূলত থাকে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ইত্যাদি। প্রথমে একটা জিনিস খুব ক্লিয়ার করে দেওয়া দরকার যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী কোনোভাবেই এসপিজির বিকল্প নয়। এরা এসপিজির ভিতরে ঢুকে কাজ করে না। এদের কাজ শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে ব্যক্তিগত নিরাপত্তা শেষ হয় এবং জনপরিসর শুরু হয়।
অর্থাৎ এই বাহিনীগুলো কোনো ব্যক্তিকে না বরং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। ধরুন একটি বড় জনসমাগম, এখানে বিপদ কোনো অস্ত্রের মাধ্যমে আসার থেকে বরং একটা জনবিশৃঙ্খলার মাধ্যমে আসার সুযোগ অনেক বেশি। ভিড়ের হঠাৎ দিকবদল, গুজব, উত্তেজনা, এই জিনিসগুলো যে কোনো পরিকল্পনার থেকে অনেক বেশি ডেঞ্জারাস। কেন্দ্রীয় বাহিনীর মূল কাজ হলো এই বিশৃঙ্খলাগুলোকে জন্ম নেওয়ার আগেই নিয়ন্ত্রণ করা। এই কারণেই কেবলমাত্র একটা বাহিনী দিয়ে কখনো কাজ হয় না। প্রত্যেক কেন্দ্রীয় বাহিনীর আলাদা আলাদা মানসিকতা এবং আলাদা আলাদা প্রশিক্ষণের ফিলোসফি আছে। কেউ জনসমাগম সামলাতে দক্ষ, কেউ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় এবং কেউ পরিবেশগত চ্যালেঞ্জে অভ্যস্ত। এই বৈচিত্র্যই পুরো সিস্টেমটাকে স্ট্রং করে তোলে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বাহিনীগুলো একে অপরের অধীনে কাজ করে না, ওরা কাজ করে সমান্তরাল স্তরে। এর মানে হলো যদি কোনো বাহিনীর নজর কোনো কারণে এড়িয়ে যায় তাহলে অন্য বাহিনীর দৃষ্টিতে সেই একই বিষয় আলাদাভাবে ধরা পড়ে। এর জন্যই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওরকে রোধ করা সম্ভব হয়। অনেকেই হয়তো ভাবেন যে এত বাহিনী থাকলে বিভ্রান্তি বাড়ে, কিন্তু না, বাস্তবে ঠিক উল্টোটা হয়। কারণ সিদ্ধান্ত যে কোনো এক জায়গায় সেন্ট্রালাইজ থাকে না। এতে করে পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া নানান বাহিনীর মধ্যে ছড়িয়ে থাকে, ফলে কোনো অকৃতিকর পরিস্থিতিকে কন্ট্রোল করা ইজি হয়ে যায়। এই পুরো ব্যবস্থাটা বাইরে থেকে দেখতে খুব দৃশ্যমান মনে হয়, কিন্তু এর আসল শক্তি দৃশ্যমানতায় নয়, বরং ডিসিপ্লিন, ডিসিশন মেকিং এবং কমিউনিকেশনের উপর নির্ভরশীল। এখন পর্যন্ত আমরা দেখলাম কিভাবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বাইরের লেয়ারটা তৈরি করে, কিন্তু এখনো আরেকটা লেয়ার বাকি। কেননা কেন্দ্রীয় বাহিনী যতই দক্ষ হোক না কেন, তারা স্থানীয় মানুষ নয়। এই লেয়ারে স্টেট পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো থাকে। যেই রাজ্যে আমাদের প্রধানমন্ত্রী যান সেই রাজ্যের স্টেট মেশিনারি এই সিকিউরিটি সিস্টেমের একটা ক্রিটিক্যাল লেয়ার হয়ে যায়। কারণ স্টেট ফোর্সেস একটা জিনিস খুব ভালো করে জানে, আর সেটা হলো লোকাল রিয়ালিটি, যেটা শুধু দিল্লি থেকে বসে পর্যবেক্ষণ করা খুবই কঠিন। যেমন ধরুন কোন রোড খুব তাড়াতাড়ি ব্লক হয়ে যেতে পারে, কোন এলাকার ভিড় খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যেতে পারে, এবং ওভারঅল লোকাল ক্রাউডের মুড, এই সব নলেজ দিল্লি থেকে বসে গেইন করা সম্ভব নয়। এজন্যই স্টেট পুলিশ কাজ করে এনভায়রনমেন্ট শেপিং এর রোলে। যেমন প্রধানমন্ত্রীর কনভয়ের রুটকে পর্যবেক্ষণ করা, ট্রাফিক ফ্লো নর্মালাইজ করা এবং ক্রাউড বিহেভিয়ার স্টেবিলাইজ করা ইত্যাদি, যাতে করে কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়। এখানে এসপিজি, সেন্ট্রাল ফোর্স এবং স্টেট পুলিশের একটা ক্লিয়ার হিয়ারার্কি থাকে। এইসব বিষয়ে স্টেট পুলিশ কখনোই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না, সবকিছুই হয় জয়েন্ট ব্রিফিং, জয়েন্ট প্ল্যানিং এবং জয়েন্ট এক্সিকিউশনে। স্টেট ইন্টেলিজেন্স ইউনিট একটা খুব সাইলেন্ট বাট পাওয়ারফুল রোল প্লে করে। তারা গুজব, লোকাল টেনশনস, রাজনৈতিক উত্তেজনা ইত্যাদি আগে থেকেই অ্যাবজর্ব করে দেয়, যাতে কোনো সারপ্রাইজিং ইভেন্ট তৈরি না হয়। এভাবেই স্টেট ফোর্সেস একটা অদৃশ্য কুশন তৈরি করে, যার উপর দাঁড়িয়ে এসপিজি আর সেন্ট্রাল ফোর্সেস নিজেদের কাজ নির্ভুলভাবে করতে পারে। আর এই কুশনের মধ্যেই পিএম এর কনভয় আর ভেহিকল সিকিউরিটি একটা চলন্ত দুর্গে পরিণত হয়। প্রধানমন্ত্রী যখন দেশে চলাফেরা করেন তখন তো একটা পরিচিত সিস্টেমের মধ্যে থাকেন, কিন্তু যেই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে যান তখন সিকিউরিটি আর প্রোটেকশন এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে পিএম বিদেশে গেলে ইন্ডিয়ার সিকিউরিটি সিস্টেম এক্সপোর্ট করে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। কোনো সোভেরেন কান্ট্রিতে গিয়ে ইন্ডিয়া নিজের শক্তি চাপিয়ে দেয় না। ফরেন ভিজিটের সিকিউরিটি আসলে দুই গভর্নমেন্টের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্টের উপরে দাঁড়িয়ে থাকে। এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট শুরু হয় প্রধানমন্ত্রী ভ্রমণের কয়েক সপ্তাহ অথবা কিছু ক্ষেত্রে কয়েক মাস আগে। এখানে রেসপন্সিবিলিটি হোস্ট কান্ট্রি এবং ইন্ডিয়ার মধ্যে খুব ক্লিয়ারলি ভাগ করা থাকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ইন্ডিয়ান ফোর্সেসদের মধ্যে শুধু এসপিজি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে সফর করে। এসপিজি শুধু ব্যক্তিগত নিরাপত্তা, মুভমেন্ট ডিসিপ্লিন আর ইন্টারনাল প্রোটোকলটা দেখে। বাদবাকি সব দায়িত্ব, যেমন পাবলিক অর্ডার, ভেন্যু সিকিউরিটি, ক্রাউড কন্ট্রোল করা, এই সব দায়িত্ব হোস্ট কান্ট্রির ফোর্সেসদের উপর থাকে। এই দায়িত্বের যে ডিভিশন, এটা দুই ফোর্সই খুব ক্লিয়ারলি ফলো করে, কারণ আমরা সবাই জানি ক্ল্যারিটি প্রিভেন্টস ক্রাইসিস।
নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি কেমন লাগলো। ইন্টারেস্টিং লেগে থাকলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।